অমৃত, বল্লভগড় যাওয়ার জন্য তুমি এই শর্টকাটটাই পেলে? নাতাশা, ঘাবড়িও না। ছোটবেলায় এই জঙ্গলের রাস্তা দিয়েই মামার হাভেলিতে যেতাম। আমি রাস্তা জানি। আর তাছাড়াও মামাবাবু 70 কোটির প্রপার্টি আমার নামে করছে। এত বড় জ্যাকপটের জন্য একটু তো রিস্ক নিতেই হবে না? কিন্তু এটা বলতেই হবে, মানুষ তার সারা জীবন কাটিয়ে দেয় শুধু একটা জ্যাকপট পাওয়ার জন্য, আর তুমি ঘরে বসেই এত বড় একটা অ্যাসেট গিফট পেয়ে গেলে। 70 crores, লাকি ইউ। এই পাথরগুলো এখানে কে ফেললো? অমৃত, অমৃত, ওখানে ঝোপের পিছনে কেউ আছে। কিচ্ছু নেই। নাতাশা! অমৃত, হেল্প! অমৃত, 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 অমৃত! তাড়াতাড়ি কর আরতি, আমরা স্কুলে দেরি করলে তো মাস্টারমশাই সবাইকে মুরগি বানিয়ে দেবে। দেরি তো করছিস, আবার তাড়াতাড়ি বলছিস। আরে 10টা। দৌড়ো দৌড়ো, যে শেষে যাবে মুরগি হবে। আরে দাঁড়া, আমার জন্য আমি পড়ে গেছি।
মানুষ খেকো। প্রথমে ভেড়া, তারপরে ছাগল, তারপরে মানুষ, তাও আবার কুমার সাহেবের নিজের ভাগনা। রানীমা গত 15 দিনে 5 বার হামলা করেছে ও। তো আপনারা আমাদের কাছে কেন এসেছেন? এখন কি জঙ্গলি জানোয়ারদের সামলানো রাজবাড়ির লোকেদের কাজ হয়ে দাঁড়িয়েছে? ফতেহ সিং বাবু, আপনাকে সরকার কিসের জন্য মাইনে দেয়? টাকা তো মানুষের সেবা করার জন্য পাই রাজমাতা, বাট দিস মার্ডার নট বাই মানুষ বাট বাই দানব। তাবিজ? কার তাবিজ এটা? হুজুর, এটা এটা আপনার ভাগ্নের লাশের পাশ থেকে পাওয়া গিয়েছিল। এটা ওরই হুজুর, ওই বুলুয়ার। বলুয়া আমার ভাগ্নে অমৃতকে কেন মারবে? ওই ডাইনির অভিশাপ সত্যি হচ্ছে মালিক। কাকা বাবু, করো করো সবাইকে নিজের উত্তরাধিকারী। যখন এই সম্পত্তির আসল উত্তরাধিকারী এখানে সবার সামনে দাঁড়িয়ে আছে। বুলবা, না না, বুলবা, না না, আমায় আমার ছেলের থেকে আলাদা করো না। বুলবা, না, ওরা আমি ছাড়া আর কেউ নেই। ইন্সপেক্টর সাহেব, এই ঘড়ি তো ছোট কুমারের। জানোয়ার কোথাকার, তুই তো গেলি বুলুয়া।
নিয়ে চলো কে, নিয়ে যা। ললিতা দেবী, আপনার মনে হয় যে আপনার ভাইয়ের মৃত্যুর কারণ কোনো জানোয়ার নয়, বরং একটা ষড়যন্ত্র। কেন এরকম মনে হয় আপনার? কি ধরনের ষড়যন্ত্র? আগে যোধপুর থেকে 80 কিলোমিটার দূরে আমার মামার বাড়ি বল্লভগড়, যেখানে আমার মামা কুমার অভিমন্যু প্রতাপ সিং এর হাভেলি আর জমি আছে। তা প্রায় 70 কোটির সম্পত্তি আছে ওনার। ওনার কোনো উত্তরাধিকারী নেই, কারণ উনি কখনো বিয়েই করেননি। তাই জন্য কিছুদিন আগে আমার ছোট ভাই অমৃতকে ফোন করে বল্লভগড়ে ডেকেছিলেন, যাতে ওকে ওনার উত্তরাধিকারী বানাতে পারেন। কিন্তু জানি না, আচমকা রাস্তায় ওকে। আনিতা বৌদি, ও কোনো মানুষ ছিল না, আর না কোনো জানোয়ার। ও একটা দানব ছিল বৌদি, আমি ওর হাত দেখেছিলাম, ওর ওই থাবা। বৌদি কাম অন নাতাশা, এই সময় এই যুগে দানব কোত্থেকে আসবে? আমার তো মনে হয় এসব ওনার চাল, যাতে সমস্ত সম্পত্তি ওনার কাছে চলে যায়। কার কাছে? আমার মামা বাবুর সৎমা রাজমাতা সিদ্ধি দেবীর কাছে। কিন্তু অনিতা দেবী, এই কেসে তো পুলিশ কোনো কাঠুরিয়া বুলুয়াকে গ্রেপ্তার করেছে। এসব অ্যাকচুয়ালি রাজমাতার চাল। পুরো বল্লভগড় শুধু ওনার ইশারাতেই চলে। অমৃতকে উনিই খুন করিয়েছেন। আপনি প্লিজ এই কেসটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছে পৌঁছুন, যাতে এরপরে উনি কারো প্রাণ না নিতে পারেন। বৌদি প্লিজ, তুমি ওখানে ছিলে না, আমি ছিলাম। স্যার, অমৃতকে একটা দানবই মেরেছে, আমি ওকে নিজের চোখে দেখেছি স্যার। ওয়েল, আমিও দেখতে চাই। আর তাছাড়াও ইন্সপেক্টর দবে আর আমি জয়পুর যাচ্ছিলাম, তো ফেরার সময় বল্লভগড় হয়ে আমরা আসতে পারি। কি দবে? হ্যাঁ, কেন নয়, কিন্তু কেডি আমি তো ডিউটিতে নেই। হ্যাঁ, বল্লভগড়ের ডিউটি তো তোর নয়, আমার হবে এবার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য চকলেটস, মাই ফেভারিট। কেডি পাঠক বাবু, চলুন, এই সুযোগে আপনার সাথে দেখা হয়ে গেল। আই এম এ বিগ ফ্যান অফ ইউ। আমি আপনার বিরাট বড় পাখা। চলুন, আপনাকে বলুয়ার সাথে দেখা করানোর আগে বল্লভগড়ের মন্দিরে প্রণাম করিয়ে আনি। গণিকাম্মা, কেডি সাহেব, এই হলো আপনার মন্দির। আমার নাম মহিপাল সিং, এডিসি অফ কুমার অভিমন্যু প্রতাপ সিং। আমি বলেছিলাম ফতেহ সিংকে সবার আগে আপনাকে এখানে নিয়ে আসুন, যাতে আপনি সত্যিটা জানতে পারেন। আচ্ছা, কি তাহলে সত্যিটা? ওই লোক যাকে আপনি বাঁচাতে এসেছেন না, আসলে ও কোনো সাধারণ মানুষ নয়, একটা আস্ত শয়তান, একটা ডাইনি ছেলে। তো একজন রাক্ষস আর ওর মা একজন ডাইনি। জানতাম আপনারা শহরের লোক একে মজা ভাববেন, কিন্তু পাঠক সাহেব, বল্লভগড়ের ছোট ছোট বাচ্চারাও এই ইতিহাসটা জানে। বুলবাকে সবাই শয়তানি ডাকে, এমন এক শয়তান যে যখন চায় নিজের ইচ্ছেতে একটা রক্তখেকো জানোয়ারের রূপ নিয়ে শয়তান হয়ে যায়। শয়তান। আই সি। আরে আমরা তো শুধু এইটুকুই চাই কেডি সাহেব, যে আপনি এই বুলবাকে বাঁচাবেন না, কারণ শয়তানকে বাঁচিয়ে আপনি বল্লভগড়কে খুব বিপদে ফেলবেন। আর আমরা আপনাকে শুধু এইটুকু মিনতি করছি যে আপনি এই কেস হাতেই নেবেন না। আর আমার আপনার কাছে একটা অনুরোধ রয়েছে মহিপাল বাবু, যে আমাকে একটা সুযোগ দিন সত্য পর্যন্ত পৌঁছতে। এখন এতটা দূরে এসেছি, কিছু না করে চলে যাব সেটা তো ভালো দেখায় না। হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার এই বল্লভগড়ে যত রাক্ষস রয়েছে বা খোক্ষস রয়েছে, সবার পর্দা ফাঁস করে আমি যাব। পরবর্তী সাক্ষাৎ আদালতে। আর রাজমাতা দেবীকে আমার প্রণাম জানাবেন।
ওফ, আজ আবার নিশানা লাগতে লাগতে ফসকে গেল। কি মহিপাল বাবু? এ রণবীর সিং, কুমার সাহেবের বড় ভাইয়ের ছেলে, মানে ওনার ভাইপো। বাট নিজেদের মধ্যে ঘোর অ্যানিমেটিক, খুব শত্রুতা। ও তো পাখিদের সঙ্গে নিজের শত্রুতা দেখাচ্ছে। রণবীর সিং বাবু, আইপিসি ধারা 428, 429, পশু পাখি শিকার করা কিন্তু আইন বিরুদ্ধ কাজ। বল্লভগড়ে কোন কোন আইনত অপরাধকে আটকাবেন উকিল বাবু? ধারা লাগাতে লাগাতে হাঁপিয়ে যাবেন। কি মহিপাল বাবু? বেশ ভালো লাগলো আপনাদের সবার সঙ্গে দেখা করে। আদালতে দেখা হবে, চল দেবে। তোমার সন্দেহ ঠিকই ছিল, ও কেডি পাঠকই ছিল। বাহ, এটা তো বেশ সুন্দর। ছবি আঁকা ভালো লাগে তোমার? বলবা, এটা বলো, তুমি জানো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? না বলবা। তোমাকে এখানে নিয়ে আসার কারণ তোমার রূপ, তোমার রং নয়। তোমাকে অমৃত নামক এক ব্যক্তির হত্যার অভিযোগে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি মেরেছো কাউকে? তুমি মেরেছো কাউকে? শেখাওয়াত, নবল কিশোর শেখাওয়াত। আপনি হয়তো ভাবছেন আমি আমার নাম কেন বলছি আপনাকে, কারণ আপনি বাকি জীবনটা আমার নাম কখনো ভুলবেন না। যখনই আপনার প্রথম হারের কথা হবে না, তখন লোকের মুখে আমার নামটা নিশ্চয়ই আসবে। কে ডি পাঠক। আচ্ছা, জাস্ট আ সেক অফ মাই নলেজ, আপনার এই কে ডির ফুল ফর্মটা কি? অদ্ভুত বিষয়। যে প্রশ্নটা গোটা ভারতবর্ষ জিজ্ঞেস করছে, সেই প্রশ্নটা আপনিও জিজ্ঞেস করছেন। এখনো পর্যন্ত তো কাউকে বলিনি। আপনাকে প্রথম দেখাতে কি করে এটা বলে দিই? চলুন বলে দেব। যদি এই কেসটা আপনি জিততে সফল হয়ে যান তো। স্যার 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 আচ্ছা, আসামিকে আদালতে আনা হোক। আসামি বুলুয়া হাজির হো।
এক মিনিট দেখো দেখো, আমি 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 তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আছি। এবার ওকে ছেড়ে দিন। এই এনো এনো, তোমার এই টক মিষ্টি লজেন্স খুব ভালো লাগে না? নাও, নিয়ে নাও নাও। এসো এসো আমার সঙ্গে, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। এখানে 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 চলে এসো, এসো। ব্যাস 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 ব্যাস, এখন শান্ত হয়ে এখানে দাঁড়িয়ে থাকো। যদি কোনো জিনিসের দরকার পড়ে তো আমাকে বলবে, আমি ওখানে বসে আছি, ঠিক আছে? ফুলওয়া ফুলওয়া কাঠুরিয়া পল্লবগড়ের জঙ্গলে থাকে, না কোনো বাড়ি, না পরিবার, না চাল চুলো, একদম সরল শিশুর মতো, বাচ্চাদের মতো। কিন্তু হুজুর, সাদা সিধে সরল তো চিতাও হয়, নেকড়েও হয়, আসলে কিন্তু হিংস্র শিকারী। কথাটা বোঝা গেল? হুজুর, আমি আপনার মনোযোগ 2 সপ্তাহ আগে পল্লবগড়ের জঙ্গলে যে ঘটনা হয়েছিল সেই দিকে নিয়ে যেতে চাই। ভুকারাম রাখাল নিজের 20খানা ছাগল নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। যখন ফিরল তখন 19টা ছাগল ছিল। একটা ছাগলকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলা হয়েছিল, সেটা লাশ ছিন্ন ভিন্ন খাওয়া অবস্থায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় হুজুর? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। লোকে ভাবলো যে একটা ছাগলেরই তো ব্যাপার, ছেড়ে দাও, ভুলে যাও, মাফ করে দাও একে। কিন্তু হুজুর, 3 দিন পর আর একটা ঘটনা ঘটলো। রতনলাল নিজের 2টো বলদ নিয়ে জঙ্গলের দিকে গেল, ওর একটা বলদকে মেরে ফেলা হলো। ওই রকমই ওর লাশটাও ছিন্ন ভিন্ন রক্তাক্ত অর্ধভুক্ত অবস্থা পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। পল্লবগড়ের জঙ্গলে বাস করা এই ফুলওয়ার, জানি না কি ওর খোরাক হুজুর, ভেড়া, ছাগল, গরু, মোষ। কিন্তু হুজুর, এবার তো সীমাই ছাড়িয়েছে। এই ফুলওয়ার মুখে রক্ত লেগেছে, রক্ত, মানুষের রক্ত। মানুষ খেকো হয়ে গেছে ও। একুশে মের রাতে অমৃত রাঠোর নিজের বন্ধু নাতাশা পুরীর সাথে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। আজ্ঞে হুজুর, তাদের উপরও আক্রমণ হলো, প্রাণঘাতী আক্রমণ। ওই আক্রমণে ওনার প্রাণ চলে গেল। আর ওই আক্রমণ কোথায় হলো হুজুর? এর ঝুপড়ি থেকে 10 পা দূরে। শুধু তাই নয় হুজুর, জঙ্গলের ভিতর পুলিশের তল্লাশিতে ওর এই কুরুলটা পাওয়া যায়। এর উপরে রঞ্জিত সিং এর রক্ত আর এর আঙুলের ছাপ ছিল। হুজুর, পুলিশ যখন একে গ্রেপ্তার করে, পুলিশ এই ঘড়িটা পায় হুজুর, অমৃত সিং এর হাতের ঘড়ি। আরো একটা বিশেষ প্রমাণ আমি আপনার সামনে হাজির করতে চাই। অমৃত সিং এর লাশের পাশ থেকে এই লকেটটা পাওয়া যায়। আমি থাকি বা না থাকি, এই তাবিজ আমার আশীর্বাদ হয়ে সবসময় তোর সঙ্গে থাকবে। এত করে বুঝতে পারলি যে এটা তোরই লকেট? ধরো ওকে। ইওর অনার, আমি আদালতকে অনুরোধ করছি যে বুলবার এই তাবিজটা আর লকেটটা ওকে ফেরত দিয়ে দেওয়া হোক।
হুজুর এটা কিভাবে হতে পারে? Your এটা Honor! একটা বিশেষ প্রমাণ, এইভাবে হতে পারে না। ইওর অনার, এই সময় ওকে নিয়ন্ত্রণে আনার জন্য এটাই একমাত্র উপায়। প্লিজ ইওর অনার। ওকে ওকে, শুনানির পর ওটাকে ফিরিয়ে নিয়ে নেবেন। এনাও এনাও এনাও, শান্ত শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। চলে আসো তুমি। ইওর অনার, শেখাওয়াত বাবু খুব সুন্দরভাবে, খুবই দমের সঙ্গে এই প্রমাণটা রাখলেন, এটা দাবি করলেন যে বুলবাই অমৃত সিং বাবুকে হত্যা করেছেন। কিন্তু আমাদের সবাইকে এটা বলতে ভুলে গিয়েছেন যে অমৃত সিং বাবুর হত্যা হলো কিভাবে। আপনার আপত্তি না থাকলে আমি বলে দেবো আদালতে। ধন্যবাদ। ইওর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অমৃত সিং বাবুর দেহতে জায়গায় জায়গায় আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। এটা স্পষ্ট ইওর অনার যে এরকম চিহ্ন শুধুমাত্র বন্য জন্তুদের থাবা থেকেই হতে পারে। এরকম নখযুক্ত থাবা যার দ্বারা ওনার গলার শিরা ছিঁড়ে গিয়েছিল, ওনার জামা কাপড় ফালা ফালা হয়ে গিয়েছিল। এই কয়েকটা ছবি আছে ইওর অনার ওনার দেহের, আমি চাইবো যে আপনি দেখুন। আপনি বলতে চাইছেন যে অমৃতের প্রাণ বুলুয়া নয়, কোনো জানোয়ার নিয়েছে? অ্যাবসলিউটলি ইওর অনার, এটাই বলতে চাইছি আমি। এটা স্পষ্ট ইওর অনার, মানুষ হতেই পারে না, কোনো বন্য জন্তুই হবে। হুজুর 3 মাস আগে বন বিভাগ একটা সার্ভে করেছিল, ওই রিপোর্টটা আমি হুজুরের সামনে পেশ করতে চাইছি। এই রিপোর্ট অনুযায়ী জঙ্গলে ওনারা নীলগাই, খরগোশ, হরিণ, সাপ, ইঁদুর, বেড়াল এই সব জন্তুর প্রজাতি পাওয়া গেছে। আমার তো মাথায় এটা ঢুকছে না হুজুর যে এদের মধ্যে হিংস্র কোনটা, খরগোশ আর শয়তানটা কে? আমাদের হরিণ। কথাটা কি বোঝা গেল? আর এই বিষয়টা বোঝার জন্য ইওর অনার, আমি অমৃত সিং বাবুর মহিলা বন্ধু নাতাশা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। নাতাশা দেবী, মন দিয়ে দেখুন, এ কি সেই ব্যক্তি যে অমৃতের ওপর হামলা করেছিল? না স্যার, স্যার ওটা কোনো জন্তুই ছিল। আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু ওর লম্বা নখোলা থাবা ছিল। ওর শরীর লোমে ঢাকা ছিল স্যার। স্যার ওটা একটা দানবই ছিল। এই সেই দানব যে নিজের মায়ের দেওয়া অভিশাপকে সম্পন্ন করছে। আপনি বলছেন যে অমৃতকে একটা জানোয়ার মেরেছে, আর আপনি বলছেন যে অমৃতকে এই বুলুয়া মেরেছে, আর আমি বলছি যে আপনারা দুজনেই ঠিক। এ একজন ডাইনির ছেলে যে নিজের রূপ বদলে মানুষ থেকে জানোয়ার হয়ে যায়, তারপর লোকেদের শিকার করে। রাজমাতা দেবী, এটা কি বাচ্চাদের মতো কথা বলছেন আপনি? চেহারা বদলে নেয়, জানোয়ারের মতো চেহারা করে নেয় না, মানে কি কি আসলে আসলে কি এই বাচ্চাটার সঙ্গে, এই ছেলেটার সঙ্গে কিসের শত্রুতা আপনার? শত্রুতা তো ওর আমাদের সঙ্গে, আমাদের বংশের সঙ্গে, কুমার অভিমন্যু সিং এর সঙ্গে। কুমার বাবুর সঙ্গে ওর শত্রুতা রয়েছে? কি শত্রুতা, কিসের শত্রুতা বলুন? আরে বলুন না রাজমাতা দেবী, আপনার এই দাবির তো নিশ্চয়ই কোনো ভিত্তি রয়েছে। এই ঘটনার বিষয় কুমার অভিমন্যু সিং নিজের মুখে বললেই সেটা ভালো হবে। আজ থেকে 27 বছর আগে আমি বল্লভগড়ের জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। ওখানে একটা জানোয়ারের হামলা থেকে এক বেদের মেয়ে আমাকে বাঁচায়, আর আমি ওকে ভালোবেসে ফেলি। আর এতটাই যে যে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম।
সেই সময় গ্রামের লোকেরা সব মারা যাচ্ছিল। তারপর আমরা একটা কারণ খুঁজে পাই, কাজরি, যে বেদেনী রূপে একটা ডাইনি ছিল, যে লোকেদের বলি দিত। এই ধর একে, চল ধর, নিয়ে চল একে, চল নিয়ে চল, নিয়ে চল, হ্যাঁ ধর একে, ধর। কি হচ্ছে এটা? ও তো এই সেই মেয়ে যাকে তুমি আমাদের রাজবংশের কুলবধূ বানাতে চাও? একটা বহুরূপী ডাইনি যে মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেয়। না, এরা সব মিথ্যে বলছে, আমি ডাইনি না। মিথ্যে বলছে? এটা কি? আর বেজ্জুর লাশ তোর ঘরের সামনে কি করে পাওয়া গেল? আর তাছাড়াও মালিক, ওর ঘর থেকে আমরা সব জাদুটোনার জিনিসও পেয়েছি। হ্যাঁ ও হুজুর, এটা এটা তো আমার আংটি। দেখলে তো তুমি, এবার বুঝতে পারছো আমাদের কথা? এ জাদুবিদ্যা জানে একটা ডাইনি। ডাইনি টুকটাক করে তোমাকে বশে করতে চেয়েছিল। এ তোমার সম্পত্তি হাতাতে চায়। এইসব জিনিস আমার না কুমার সাহেব, এরা আমাকে ভাসানোর জন্য আর তোমাকে আমার কাছ থেকে দূরে পাঠানোর জন্য এসব করছে। আমি কোনো ডাইনি না, আমি কোনো ডাইনি না, বেদেনি। জানিস না তো এগুলো কি? বল কি এগুলো? এই চিহ্ন শীতলপুরে থাকা ডাইনিদের চিহ্ন। বাস না না, এ তো আমাদের গোষ্ঠীর চিহ্ন, গোষ্ঠীর চিহ্ন আমাদের। হুজুর হুজুর, এর জন্য 4টে প্রাণ গেছে হুজুর। আপনি কোনো উপায় করুন হুজুর, আর আপনি যদি না করেন তবে এ আমাদের ছাড়বে না। হুজুর, একটা মিনতি আছে আপনার কাছে। আপনাকে আপনার ভালোবাসার বলিদান দিতে হবে হুজুর, তা না হলে পুরো বল্লভগড়ের সর্বনাশ হয়ে যাবে হুজুর। কাজরি, এর আগে ওরা তোমাকে মেরে ফেলে, চলে যাও এখান থেকে, চিরদিনের জন্য চলে যাও এখান থেকে। না আমি মানু না, এমনটা করো না। আমার গর্ভে তোমার সন্তান, তোমার সন্তান, এমন করো না। বাহ বাহ বাহ, একটা নতুন ষড়যন্ত্র করছো। দেখছো তো তুমি, নিজের সন্তানের অজুহাত দিয়ে এ তোমার রাজবংশী থাবা বসাতে চাইছে। দেখছো তো কত নিচে নামতে পারে এই ডাইনি। নিয়ে যাও ওকে এখান থেকে, আর আবার যদি ওকে এখানে দেখো তাহলে। না আমি বন্য, আমি কোনো ডাইনি না। বংশের ভবিষ্যৎ এই ডাইনির সন্তান হতে পারে না। চলে যাও এখান থেকে, নিয়ে যাও এখান থেকে। আমার জন্য না হোক, তোমার সন্তানের জন্য। আমি ডাইনি না, আমার সঙ্গে এরকম করো না অভিমানু, করো না এরকম, আমাকে যেতে দাও। না দাঁড়াও, আমি কোনো ডাইনি না। এই একে নিয়ে চলো। আমার না হোক, তোমার সন্তানের কথা ভাবো। অদ্ভুত বিষয় এটা কুমারবাবু। কিছু লোকের উস্কানি শুনে আপনি একজন মহিলাকে, নিজের প্রেমিকাকে ডাইনি মনে করলেন। অদ্ভুত বিষয় এটা। আমি ভয় পেয়েছিলাম ওর সত্যিটা জেনে, আর যখন আমি ওর গর্ভের সন্তানের কথা জানতে পারি তখন। তারপর কি হলো? অনেক মাস কেটে যায়, কাজরির কোনো খবরই ছিল না। তারপরও একবার হাভেলিতে ফিরে আসে, প্রথম আর শেষবার, ঠিক আমার বিয়ের 1 মাস আগে। কুমার অভিমান্যু, তুমি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আমার ভাইজিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো। দেখে নিও, ইন্দুমতি তোমাকে সব সময় খুশি রাখবে। এখন তো এই বাড়িতে সানাই বাজার অপেক্ষা রাজমাতা। পুরো বল্লভগড়কে বউয়ের মতন সাজিয়ে দেব। চারদিকে ঢাক ঢোল নাগারা, আর খুশি হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। বিয়ের অনেক অনেক শুভকামনা কুমার অভিমন্যু সিং। কাজরি, আরে ভয় পেও না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তোমার সন্তানকে তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছি। তোমার ছেলে হয়েছে। ডাইনি, অন্য কারোর পাপ আমাদের মাথায় চাপাতে চাস? এদের সবার দোষারোপ থেকে আমি তো পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার পরে আমার সন্তানের কি হবে? তোমার ছেলের কি হবে? তুমি তুমি আমাকে না হয় তাড়িয়ে দাও, কিন্তু কিন্তু নিজের ছেলেকে তো মেনে নাও। আমি তোমাদের জীবন থেকে দূরে চলে যাব।
আমি তোমার জন্য এর থেকে বেশি করতে পারবো না। আমি তোমার থেকে আমার সন্তানের অধিকার চাইতে এসেছিলাম। তোমার সন্তানের অধিকার তুমি তো ভিক্ষা দিয়ে দিলে। এ আমার নয়, এ আমার সন্তানের অপমান, যা আমি কখনো সহ্য করব না, কখনো না। মহিপাল বাবু, বাইরে বের করো ডাইনিটাকে। মনে রেখো অভিমন্যু সিং, তুমি ওর থেকে যে অধিকার কেড়ে নিলে তা তোমার ছেলে একদিন নিশ্চয়ই নিতে আসবে। এই রাজত্বের মালিক নিজের অধিকার নিতে আসবে, আর যেই ওর পথে আসবে তাকে শেষ করে দেবে, আর সেটাই আমার প্রতিশোধ হবে। ছাড় আমাকে, আমি তোদের ছেড়ে দেব না। কাজরি, কাজরি, মালিক! এ কি? ওই রাতে যেন কাজরি আমাকে কোনো অভিশাপ দিয়েছিল। ওই দুর্ঘটনার পরে আমি আর হাঁটতে পারিনি। ওই দুঃখে জীবনে আমি কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নিই। অনেক বছর কেটে যায়। গ্রামের লোকেদের মুখে শুনেছি কাজরি নিজের সন্তানকে নিয়ে বল্লভগড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে, আর ওখানেই ওকে লালন পালন করে বড় করেছে। আর ওইখানেই আছে বলরাম, বলুয়া। ও 7 বছরের ছিল যখন গ্রামে আরেকজন মারা যায়, আর তার অপরাধে পুলিশ কাজরিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আর ওর এই ছেলে একাই ও জঙ্গলে বড় হয়। কুমারবাবু, আপনার এই গল্পটাকে আমি পুরোপুরি বুঝতে পেরে গেছি। এইটা আমি বুঝতে পারছি না যে এর মধ্যে বেচারা বুলুয়ার ঠিক কি দোষ রয়েছে, কেন ওকে ফাঁসাচ্ছেন, কেন এতটাই গভীর একটা দোষারোপ ওর মাথায় দিচ্ছেন। এখনো আপনি বুঝলেন না? গ্রামের লোকেরা বলে ডাইনি যখনই কাউকে জন্ম দেয় তো সে দানব হয়ে জন্মায়, অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার। আপনি ওর চেহারাটা তো দেখুন, ওর চোখ মুখ, ওর এই ভয়ানক রূপ, সব গ্রামবাসীরা ভয় পায় ওকে। আর এই জন্যে গ্রামবাসীরা ওকে নরখাদক বলে। কিন্তু তবু ওকে আমি কিছু হতে দিইনি। কিন্তু কোথাও না কোথাও আমার একটা অনুতাপ ছিল। কিন্তু অমৃতের মৃত্যুর পর তো আমারও মনে হচ্ছে যে কাজরির দেওয়া অভিশাপ ওর এই নরখাদক সন্তান পূরণ করছে। অমৃতকে এই মেরেছে যাতে আমার সম্পত্তির কোনো উত্তরাধিকারী না থাকে। এই মেরেছে অমৃতকে। দেখুন একবার ওকে, ও আপনার সম্পত্তির জন্য অমৃত সিংকে মেরেছে। ও আগে হ্যাঁ, ওই অর্ডার, অর্ডার। ইওর অনার, এই ধরনের আদালতে এরকম গল্পের প্রেক্ষাপট তৈরি করে একজন নিষ্পাপ ব্যক্তিকে এতটা গভীরভাবে অভিযুক্ত করা, এটা কোথাকার ন্যায়? আপনি ঠিক বলছেন। কোনো শোনা কথার ওপর নির্ভর করে আর কোনো ডাইনি দানবের গল্পের ওপর নির্ভর করে বিচার করা যায় না। কিন্তু অপরদিকে বলরাম ওরফে বুলওয়ার বিপক্ষে পুলিশ যে প্রমাণ পেশ করেছে ওটাকেও তো উড়িয়ে দেওয়া যায় না। আগে হ্যাঁ হুজুর, এই তাবিজ, এই কুরুল আর ফুলুয়ার ঘর থেকে পাওয়া এই ঘড়িটাই প্রমাণ করেছে ফুলুয়া কোনো নৃশংস দানব না হলেও কোনো দানবের থেকে কম না হুজুর। ক্ষমা চাইছি ইওর অনার। রাক্ষসে বনত সেই করেছে মিস্টার শেখাওয়াত যে এই বেচারাকে এই হত্যাকাণ্ডে ভাসিয়েছে, আর হত্যা যে করেছে তার নাম এটার মধ্যে লেখা রয়েছে। তেন্দুয়া, ইওর অনার। ইউ শিওর মিস্টার কেডি? I think I am Mr. Shekhawat. May I carry on? Your Honor, বল্লভগড়ের জঙ্গল থেকে 8 কিলোমিটার দূরত্বে শীতলপুরে জঙ্গল রয়েছে, যেখানে বন বিভাগের এই সাম্প্রতিকতম তালিকা অনুযায়ী 5 তেন্দুয়ে আছে। এই দুটো জঙ্গলের মাঝে সত্রা নদী রয়েছে,
যেটা এই সময় এই গরমের কারণে শুকিয়ে রয়েছে। ইওর অনার, গরমের মরশুমে নদী শুকিয়ে যাওয়ার কারণে শীতলপুর জঙ্গলের জন্তুরা বল্লভগড়ের জঙ্গলে চলে আসে জলের খোঁজে। এটা সব রকমভাবেই সম্ভব যে ওখান থেকে একটা তেন্ডুয়া এখানে চলে আসে, আর যার কারণবশত গত 3 দিনে এই গরু, ছাগল, ভেড়া মারা গিয়েছে। আর সবশেষে অমৃত সিং বাবু। নো নো মিস্টার কেডি, এটা হতে পারে না। হাউ ক্যান ইট বি পসিবল? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, বাট এ বেটার কোয়েশ্চেন ইওর অনার। যে বন বিভাগ দফতরের এই সূচি অনুযায়ী এই বিষয়টার কি গ্যারান্টি রয়েছে? যে বিষয়টা শেখাওয়াত বাবু বলেছিলেন যে বল্লভগড়ের জঙ্গলের মধ্যে কোনো নরখাদক নেই, এই কথাটার কি গ্যারান্টি রয়েছে? যদি এরকম হয় তো আমি চিতাবাঘের আক্রমণকেও রুল আউট করতে পারি না। অমৃত সিং এর লাশকে দ্বিতীয়বার পরীক্ষা করা হোক। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেলকে জামিনে ছেড়ে দেওয়া হোক। ঠিক আছে, 24,000 টাকার জামানতে বেল মঞ্জুর করা হচ্ছে। আর এই কেসের আগামী শুনানি এই মাসের 19 তারিখে হবে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আরে শেখাওয়াত বাবু, শুনুন না, এখন আমার নামের এই রহস্যটা খুলুক বা না খুলুক, এই কেসটার রহস্য খুব শীঘ্রই কিন্তু খুলে যাবে। সি অন দ্য 19th। রাজমাতা, অনেক মিথ্যে বলেছেন আপনি। এর পরের শুনানিতে আপনার জেল হবে। দাঁড়ান, আমি দেখে নিচ্ছি। এখনো সময় আছে কাকাবাবু, আমায় একটা সুযোগ দিন। এই সম্পত্তিটাকে কোনো পুরুষই সামলাতে পারে, আমি সব সামলে নেব। এ কেউ যে এই সম্পত্তির লোভে এইখানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। চলো কেডি, বুলু আর জামিন তো পেয়ে গেছে, হোপফুলি পরের শুনানিতে ছাড়াও পেয়ে যাবে। হ্যাঁ, বেচারা তেন্ডুয়া বন্দি হয়ে যাবে। আর এই ডাইনিয়া দানবের গল্প তোমার কি মনে হয়? গল্পই শুধুমাত্র, পরিষ্কার বিষয় দেবে। কেউ প্রথমে ওই মহিলাকে ফাঁসিয়েছে, আর এখন ওর ছেলেকে ফাঁসানো হচ্ছে। কলিযুগ না এটা? 70 কোটি টাকার জন্য মানুষ আজকাল নিজের সম্মানকে শুধু নয়, পারলে ভগবানকেও বিক্রি করে দেয়। কি আছে সামনে? রাস্তার মাঝখানে পাথরকে রেখে গেছে রে, অবাক কাণ্ড। ওটা না, কেডি, 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 কেডি। বল্লভগড়, যেখানে আমার মামা কুমার অভিমন্যু প্রতাপ সিং এর হাভেলি আর জমি আছে। ওনার কোনো উত্তরাধিকারী নেই, কারণ উনি কখনো বিয়েই করেননি। তাই জন্য কিছুদিন আগে আমার ছোট ভাই অমৃতকে ফোন করে বল্লভগড়ে ডেকেছিলেন, যাতে ওকে ওনার উত্তরাধিকারী বানাতে পারেন। আচমকা রাস্তায় ওকে কাজরির দেওয়া অভিশাপ ওর এই নরখাদক সন্তান পূরণ করছে। শীতলপুর জঙ্গলের জন্তুরা বল্লভগড়ের জঙ্গলে চলে আসে জলের খোঁজে। এটা সব রকমভাবেই সম্ভব
যে ওখান থেকে একটা তেন্ডুয়া এখানে চলে আসে, আর যার কারণবশত গত 3 দিনে এই গরু, ছাগল, ভেড়া মারা গিয়েছে। আর সবশেষে অমৃত সিং বাবু, যদি এরকম হয় তো আমি চিতাবাঘের আক্রমণকেও রুল আউট করতে পারি না। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেলকে জামিনে ছেড়ে দেওয়া হোক। 24,000 টাকা জামানতে বেল মঞ্জুর করা হচ্ছে। কোথায় ছিলে? আমি এটা কি হয়েছে হাতে? আচ্ছা, আপনি কি ওনার মুখটা দেখেছেন? না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, চেহারাটা দেখতে পেলাম না। এই আপনার হাতে আঁচড়টা কিভাবে হলো? ও জানি না হঠাৎ কি করে হলো। কেডি এই লজেন্স তো বুলুয়া খায় না? হ্যাঁ, আর যদি তবে তুই এই বিষয়টা জানিস তাহলে বুলবাকে যে ভাসিয়েছে সেও এই বিষয়টা জানে। একটু ভাব যে বলু আমার উপর আক্রমণ কেন করবে। আমার উপর আক্রমণ সেই ব্যক্তি করেছে জন্তুর ছদ্মবেশে, যে চায় না যে আমি কেসটা লড়ি। কিসের ভরসায় আমি তোমার সুপারিশ কুমার সাহেবকে করব? তুমি কখন এই পরিবারের মান রেখেছো? বলো বলো না, চুপ করে কেন? তুমি তোমার ফুর্তির জন্য নিজের বাপ ঠাকুরদার সম্মানই নয়, এই রাজবাড়ির মান মর্যাদা নিয়ে জুয়া খেলেছো। শুধু একটা সুযোগ দিন আমায় রাজমাতা, মা দুর্গার দিব্যি আমি সব ছেড়ে দেব, সব ছেড়ে দেব। শুধু একবার কাকাবাবু তার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিক, আমি ওনাকে এমন ছেলে হয়ে দেখাবো যা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আপনি কৃপার জন্য শুধু রাজমাতাই নন, বরং দেবী দেবী। আপনার কথা কাকাবাবু কখনোই ফেলবেন না। শুধু একবার আমার সুপারিশ আপনি ওনাকে করে দিন, আমি আপনার কথায় সারা জীবন চলবো। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। না না, আমার দ্বারা এটা হবে না। আমি রণবীরকে আমার উত্তরাধিকারী বানাতে পারবো না। বিপদের সময় শুধু আপন রক্তই কাজে আসে বাবা অভিমন্যু। রণবীর আমাকে কথা দিয়েছে এই রাজবাড়ির ওপর, আমাদের বংশের ওপর কোনো আঁচ আসতে দেবে না। কাকাবাবু, আমি তো এখন শুধরে গেছি। কথা ওটা নয় রণবীর, অমৃতের সাথে যা হয়েছে তারপর আমি এটা চাই না যে তোমার সাথেও বা পরিবারের কোনো সদস্যের সাথে এটা হোক। তোমাকে উত্তরাধিকারী করে ওই দানবের শিকার হতে দিতে চাই না। তাহলে তুমি কি করতে চাইছো? ওই যা প্রথমে ছিল, আমি আমার সম্পত্তি কোনো মানুষের নামে নয়, বরং গিরিজা দেবী ট্রাস্টের নামে করে দেব। 70 কোটি ট্রাস্টের নামে? অভিমন্যু বাবা, পূর্বপুরুষদের এত কষ্টের সম্পত্তি তুমি এইভাবে দান করতে পারো না। এর উপর সবার আগে তোমার নিজের লোকেদের অধিকার। কিন্তু রাজমাতা, তোমার কি আমার উপর ভরসা নেই বাবা? তাহলে কালকেই উকিলকে ডেকে উত্তরাধিকার রণবীরকেই করে দাও, তাতেই আমাদের সবার ভালো হবে। মহিপাল বাবু, আপনার মুখের এই যে 12টা বেজে গেছে, তার থেকে এটা একদমই পরিষ্কার যে আপনি আমাদের ভেতরের সব কথা শুনে নিয়েছেন। যান, আমাদের উকিলকে ডেকে আনুন এখানে। কাল সকালে কাকাবাবু নতুন উইল বানাতে চান।
আরে আবার কে এলো? রণবীর বাবু। হ্যালো হ্যালো রণবীর বাবু, বলুন। হ্যাঁ, রণবীর নয়, কুমার বাবু বলুন। কুমার বাবু। কি বড় কুমার সাহেব তোমাকে উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে? হ্যাঁ, এবার বল্লভগড়ের রাজা আমি। এতে তোমার লাভও কিন্তু আছে, ঠিকাদারি কাজে উন্নতি করবে। তবে খুব সাবধানে। হ্যাঁ, তোমার মনে আছে না সেই সাপ? যেই উত্তরাধিকারী হবে তারই মৃত্যু। কোন মায়ের বেটার ক্ষমতা আছে যে আমায় আঘাত করে? এবার শুধু আমি আর তুমি। এর মাঝে যদি কেউ আসে, তারও শুধু আছে আমার কাছে। হ্যাঁ, গাড়ি বের করো আমার। মনে রেখো অভিমন্যু সিং, তুমি ওর থেকে যে অধিকার কেড়ে নিলে তা তোমার ছেলে একদিন নিশ্চয়ই নিতে আসবে। এই রাজত্বের মালিক নিজের অধিকার নিতে আসবে, আর যেই ওর পথে আসবে তাকে শেষ করে দেবে, আর সেটাই আমার প্রতিশোধ হবে। কে রেখেছে রে বাদর? এই সরাও এটাকে, বল্লভগড়ের রাজকুমার আমি। এই কে আছে ওখানে? সাহস থাকলে সামনে এসো। কে আছে ওখানে? বল্লভগড়ের কুমারের হুকুম, সামনে এসো। সামনে এসো, না হলে বলবো। গেল কোথায় ও? রক্ত পড়ে আছে, আর ওইদিকেও। ওইদিকে গেছে বোধহয়। চল। বুলুয়া, বুলুয়া, বুলুয়া। বুলুয়া, বুলুয়া। বুলুয়া, কি হচ্ছে তোমার? এখানে এইভাবে কেন বসে আছো? বলুয়া, খুব বড় ভুল করেছি তোকে ছেড়ে। নিয়ে চলে খনিকে। আরে দাঁড়ান, কি করছেন আপনারা? আরে
হুজুর, প্রথমে অমৃত আর এখন রণবীর। কুমার অভিমন্যু রণবীরকে নিজের উত্তরাধিকারী করতে চেয়েছিলেন। সে রাতে রণবীরের ওপর ভয়ানক আক্রমণ হয়। রণবীর নিজের বন্দুক দিয়ে হত্যাকারীর উপর গুলি চালায়। ওই গুলি হলো এইটা, যেটা পুলিশ বুলুয়ার হাতে বিদ্ধ অবস্থায় পেয়েছে। কেডি বাবু, এখনো আপনার মনে হচ্ছে যে এই কাজটা কোনো চিতা বা নেকড়ে করেছে? রণবীরের চালানো গুলি এই কথাটাই প্রমাণ করছে যে ওকেই বুলুয়াই মেরেছে। বুলুয়া, বুলুয়া, মহামান্য বিচারককে বলো যে তোমার উপর গুলি কে চালিয়েছিল। যখন তোমার উপর গুলি চালানো হয়, তোমার গুলি লাগলো, কোথায় ছিলে তুমি, কি করছিলে? ইওর অনার, বুলুয়া এটা বলতে চাইছে যে যেই সময় ওর গুলিটা লাগে সেই সময় ও জঙ্গলে কাঠ কাটছিল। ও ভয় পেয়ে গিয়ে নিজের বাড়ির দিকে পালিয়ে যায়, যেখানে যখন ও পুলিশকে দেখে তখন ও জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে, যেখান থেকে পুলিশ ওকে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখন ওর বয়ান সত্যিই মনে হবে। বুলুয়ার বক্তব্য মিথ্যে হওয়ারও কোনো কারণ নেই মিস্টার শেখাওয়াত। ইওর অনার, এই জন্তুটা আমার উপরও আক্রমণ করে, এই কারণে আমি জানি যে এই জন্তুটা বুলুয়া নয়। কেডি বাবু, এই লোকটা আপনাকে বোকা বানাবার চেষ্টা করছে। ব্যাপারটা আপনি বুঝলেন না? না মিস্টার শেখাওয়াত, আমি বুঝতে পারিনি। এই কেসে এরকম বেশ কিছু বিষয় রয়েছে যা আমি বুঝতে পারছি না, যেরকমটা মুজাওয়ার সিং বাবু। ইনার কথা তো একেবারেই বুঝতে পারছি না আমি। এটা কে বললো আপনাকে হুজুর? সেটাই মুজাওয়ার সিং বাবু, এই দুটো হত্যার পরই সর্বপ্রথম আপনি ঘটনাস্থলে কিভাবে পৌঁছে গেলেন? কোথাও এরকমটা নয় তো যে আপনি আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ সরিয়ে দিয়ে ওখানে বুলুয়ার বিরুদ্ধে প্রমাণ স্বয়ং ওখানে রেখেছেন? হতে পারে এটা। কি বলছেন আপনি হুজুর? আরে আমি জঙ্গলের ঠিকাদার, কাজের জন্যই আমাকে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়। আমাকে কি হঠাৎ করে ওখানে দেখা গেছে? না 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 না, এই ঠিকাদারি থেকে মনে পড়লো আমার। আচ্ছা, রণবীর কি মৃত্যুর আগে আপনাকে কথা দিয়েছিল যে যদি ও কুমার হয়ে যায় তাহলে ও নিজের কাছ থেকে সমস্ত ঠিকাদারির কাজ আপনাকে দিয়ে দেবে, পুল, সড়ক ইত্যাদি ইত্যাদি সবকিছুই ও আপনাকে দিয়ে দেবে? এটা কে বললো আপনাকে? আপনার এই টেন্ডারগুলো যেগুলো আমি রণবীরের ঘর থেকে পেয়েছি, ওই টেন্ডারগুলো আপনি রণবীরের সাহায্যে কুমার সাহেবকে আপনি পাঠাতে চাইছিলেন কিনা বলুন? হুজুর, এইভাবে রণবীরের মৃত্যুতে তো আমারই লোকসান হবে। আপনি শুধুমাত্র ঠিকাদারি করেন নাকি মাঝে সাঝে ওকালতিও? ছাড়ুন, কথাটা তো ঠিক। এটা বলুন যে মৃত্যুর আগে রণবীর যেই শেষ ফোনটা করেছিল সেটা আপনাকে করেছিল, কেন করেছিল? হ্যাঁ হুজুর, নিজের উত্তরাধিকার হওয়ার খবর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খবরটা শোনানোর জন্য। এটার মানে এটা দাঁড়ায় মুজাওয়ার সিং বাবু যে আপনি একমাত্র বাইরের লোক যে এই খবরটা জানতো। তাহলে কি আমি মেরেছি ওকে? দেখুন হুজুর, এ সব কাজই ওই করেছে, ওই ভুলুয়া। আরে ডাইনির ছেলে নিজের মায়ের বদলা নিচ্ছে, রূপ বদলানো একটা দানব। হুজুর, যদি এ দানব হয় তাহলে আমার কোনো ভয় নেই। আপনি শুধু আমার সাথে ওকে 2 ঘন্টা ছেড়ে দিন, আমি ওকে উল্টো করে ঝুলিয়ে ডান্ডা দিয়ে পিটিয়ে সত্যিটা বার করে নেব। আর আমি যদি এটা করতে না পারি না, আমার মুখে ছাই ভরে দেবেন। মুখের থেকে মনে পড়লো, আপনি আপনার মুখে কিছু রাখেন এই দাঁত খোঁচানোর জন্য? টুথপিক মেবি, মিস্টার ফতেহ সিং? হ্যাঁ স্যার। তো এই রণবীর সিং বাবুর মৃতদেহের পাশ থেকে টুথপিক পাওয়া গিয়েছে, আপনার এটা? হ্যাঁ, তো আমি যখন আমি লাশে তদন্ত করতে গিয়েছিলাম তো তখন হতে পারে ওখানে ফেলেছি। না 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 না,
যখন আপনি তল্লাশি করতে গিয়েছিলেন তখন এই টুথপিকটা আপনার মুখে ছিল না। এটা আমি বলছি না, এটা বলছে আপনার পুলিশ টিম বলছে। ওটা হতেই পারে না অকুল সাহেব। আমি তো এটা বুঝতে পারছি না যে এর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছেন, যখন সবাই জানে যে এটা শয়তানের কাজ। ব্যাস 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 ফতেহ সিং বাবু, এনাফ। ইওর অনার, এই বিষয়টা এখানেই শেষ করা হোক। আর একজন এমন ব্যক্তিকে এখানে ডাকা হোক যার থেকে বেশি বুলবাকে আর কেউ চেনে না, যে এত বছর ধরে কারাগারে সময় কাটিয়ে আসছেন। বুলবার মা কজরি। অনুমতি দিলাম। মা, আমার বাচ্চা। সময়ের চাকা আজ আবার ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ আবার আমাদের ওপর ইতিহাসকে ফিরিয়ে আনা হচ্ছে। আমাকে ডাইনি বলে হত্যাকারী বানিয়ে আমাকে এই লোকেরা শাস্তি দিয়ে দিয়েছিল। আর আজ আমার ছেলের উপরও একই দোষারোপ করছে। আরে আমার সঙ্গে তো তোমার শত্রুতা ছিল, কিন্তু হুজুর আমার ছেলেটা কি করেছে? একে কেন এনেছে এখানে? কাজরি, আজ থেকে 26 বছর আগে তুই কুমার অভিমন্যু সিংকে শাপ দিয়েছিলি না যে যতদিন পর্যন্ত তোর ছেলে নিজের অধিকার না পাবে ও কুমার অভিমন্যু সিং এর সব উত্তরাধিকারীর উপর বদলা নেবে। দিয়েছিলি কিনা? আরে না না, শাপ দিইনি, খারাপ চেয়েছিলাম। এক মায়ের হৃদয় থেকে বেরোনো হাহাকার ছিল। যদি আমি আগে জানতাম যে আমি কিছু বললে আমার ছেলের উপর এত বড় বিপদ আসবে, তাহলে কিছু বলতাম না, একটা কথাও বলতাম না। কুমার অভিমন্যু সিং, তুমি 100টা মিথ্যে বললেও একটা সত্যি চাপা থাকবে না। বুলবা তোমার সন্তান। তুমি না হয় ওকে নাই মেনে নাও, কিন্তু ওকে এভাবে সাজা তো দিও না। আরে কিন্তু বল্লভগড়ের সব লোকই তোকে প্রথম থেকেই মানুষ খেকো বলেই ডাকে, তাই না? ওই লোকেদের মতো নয়, সাধারণ মানুষের মতো দেখতে নয়। কিন্তু কেউ কি জানে ওর এই অবস্থার জন্য কোন লোকেরা দায়ী? এই লোকেরাই দায়ী। কজরি দেবী, কি বলতে চাইছেন আপনি? যখন ও আমার পেটে ছিল আর আমাকে হাভেলি থেকে বের করে দিয়েছিল, তখন ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সে মারের ফল আমার উপর নয়, আমার বেচারা ছেলেটার উপর হয়। এমন সাংঘাতিক ফল যে এমন প্রতিবন্ধী হলো। তাহলে এটা কার দোষ? আমার না আমার ছেলের, না আমার ফাটা কপালের?
নাকি ওদের যারা এখানে বসে আছে? কার দোষ? কুমার অভিমন্যু সিং, তোমার সাথে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমার ভালোবাসা তো কখনো বুঝতে পারোনি, কিন্তু দয়া করে নিজের ছেলের নির্দোষ হওয়া থেকে মুখ তো ফিরিয়ে নিও না, ওর এরকম সাজা হতে দিও না। রুদ্বানী বাবু, আপনি এবার আসতে পারেন। কালকে সকালেই নতুন দলিল বালি নিয়ে আসবেন। আগে কুমার সাহেব, দলিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক করে নিয়েছি রাজমাতা, আমার সমস্ত সম্পত্তি বলরাম বুলওয়ার নামে করে দিচ্ছি। কাজরির সাথে যে অন্যায় আমি করেছি ওটার এখন এটাই প্রায়শ্চিত্ত। কি হয়েছেটা কি তোমার? এখন একটা ডাইনি ছেলে। কাজরি ডাইনি নয়, আর না ওর সন্তান। আমার সন্তান একটা দানব। আমি ভুল করেছিলাম, ব্যাস, আর না। কিন্তু মালিক, বুলওয়া তো জেলে। আর যতক্ষণ কেডি পাঠক আছেন আমি আশা করছি উনি বুলওয়াকে এই কেস থেকে মুক্ত করবেন। আর যদি ছাড়াতে না পারে তো? এটা নিশ্চয়ই হবে। কালই দলিল বদলানো হবে। ব্যাস, এখন আর নয়। বল্লভগড়ে আর মৃত্যু হবে না। আসল উত্তরাধিকারী তার জন্মসিদ্ধ অধিকার পাবেই। আমি ভাবছিলাম যে রণবীর আর অমৃতের মৃত্যুতে কার লাভ বেশি। কেডি এই হিসাবে দেখতে গেলে তো সবচেয়ে বেশি সুবিধা অনিতাই পাবে, যে তোমার কাছে এই কেস নিয়ে এসছে। কেননা একমাত্র ওই কুমার সাহেবের নিজের আত্মীয় বেঁচে রয়েছে। হ্যাঁ, কিন্তু যেই দিন কুমারবাবু চলে যাবেন সেই দিন থেকে এই প্রাসাদের হর্তাকর্তা রাজমাতা সিদ্ধিদেবী হবেন। কেডি, আমার তো মনে হয় যে যেই উত্তরাধিকারী হবে সেই মরবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কুমার সাহেবের সমস্ত সম্পত্তি ট্রাস্টের হাতে দিয়ে দেওয়া উচিত। ট্রাস্ট কি আর কে খুন করবে? গিরিজা দেবী ট্রাস্ট। ইয়ার দাবে এই ট্রাস্টের ওপর আমার খুব একটা ট্রাস্ট নেই। খবর নেই একটু যে এর লকারের চাবি আর ব্যাংকের চেকবুকস কার হাতে থাকে। তুমি? তুমি এই সময় এখানে? মনে হচ্ছে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে, আর ওটার আগেই কুমার সাহেবের প্রাণ বেরিয়ে গেছে। প্রাণ চলে গেছে না বার করা হয়েছে? দিস উইল নো অনলি আফটার পোস্টমর্টেম। হার্ট অ্যাটাক নয়, মার্ডার। আচ্ছা, আপনি কি করে জানলেন? এই বালিশের মধ্যে কুমার সাহেবের গোঁফের চুল আছে। যখন এই বালিশ দিয়ে কুমার সাহেবের মুখ চাপা হয় তখন স্বাভাবিকভাবেই কুমার সাহেব ওই হত্যাকারীর সঙ্গে লড়ার চেষ্টা করেছেন, আর সেই হাতাহাতি করার সময় কুমার সাহেবের হাতে খুনি চুল এসে যায়। বল্লভগড়ের হত্যাকারী ও কোনো জন্তু বা দানব নয়, ও একজন মানুষ, মহিলা অথবা পুরুষ। বাহ, মিস্টার দাবে, আপনি অফ ডিউটিতে থেকেও ডিউটিতে আমাদের জন্য যা করলেন তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এই চুলের সাহায্যে খুনের পেছনে থাকা রহস্যটাকে বার করে ফেলবো। এটা কি করে হলো? কুমার সাহেব তো আজ সকালে আমাকে ডেকেছিলেন।
চলুন উকিল বাবু, বাইরে যাই। আসুন। আগে কুমার সাহেব আমাকে নিজেই বলেছিলেন যে উনি ওনার নতুন দলিল নিজের ছেলে বলরামের নামে করতে চাইছেন, আর এর জন্য আমি গতকাল সকালে হাভেলিতে গিয়েছিলাম। কিন্তু স্যার, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো কি এখন এই সমস্ত বিত্ত, এই সমস্ত সম্পত্তি গিরিজা দেবী ট্রাস্টের নামে হবে? আগে না, নতুন করে দলিল তৈরি করবার আগে কুমার এটাই চাইছিলেন যে সমস্ত টাকা এই ফান্ডেই যাক। এই গিরিজা দেবী ট্রাস্ট সেই ফান্ডটাই না যেটা সেই সমস্ত বিধবাদের জন্য যাদের স্বামী পুলিশে কাজ করতে করতে মারা গিয়েছেন? আগে হ্যাঁ, আর এটাকে পরিচালনা করেন এখানকার বিখ্যাত নেতা শ্রী রামচরণ সিং, আর পুলিশের পক্ষ থেকে ওটা দেখেন শ্রী ফতে সিং বাবু। তো যখন যে চলে গেছে তার যদি কোনো স্ত্রী না থাকে, না পুত্র থাকে, না কন্যা, এমন সময় সৎ ছেলের দাবিদার ওর মা হয়ে যায়, রাইট? রাইট রাজমাতা দেবী? রাজমাতা দেবী, কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? আমার প্রশ্নটার কারণ হলো যে যেই সময় কুমার সাহেবকে হত্যা করা হয় ওই সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরে ছিলাম। আর তার আগে আপনি আর কিছু বলেন। আমি আপনাকে শুধু এইটাই বলতে চাই যে আমি সৎ হতে পারি কিন্তু কুমারের মা ছিলাম। একজন মা ছেলের প্রাণ নেওয়া তো দূরের কথা, স্বপ্নেও কখনো ভাবতে পারে না। আর এমনিতেও কুমার সাহেবের প্রাণ ঘুমের মধ্যে গেছে। আচ্ছা, এইটা কে বলে দিল আপনাকে? কেননা যেই পোস্টমর্টেম রিপোর্টটা আমার কাছে আছে সেটার মধ্যে তো পরিষ্কার এটা লেখা রয়েছে যে জোর জবরদস্তি করে ওনার শ্বাস আটকে দেওয়ার কারণে হয়েছে। আরও একটা কথা, ওনার মৃতদেহের হাতে একটা চুল পাওয়া গিয়েছে। ইওর অনার, ওই চুলটা রাজমাতা দেবীর। ইনি কুমার সাহেবকে হত্যা করেছেন এর আগেই, যাতে কুমার সাহেব অন্য কাউকে নিজের সম্পত্তির ভাগিদার ঘোষণা করেন। তুমি এই সময় এখানে? না, আমি কুমার অভিমন্যু সিংকে মারিনি। মিথ্যে বলছে এই মহিলা। আমার তো প্রথম থেকেই ওনার উপর সন্দেহ ছিল। এই সব কিছু উনিই করেছেন। প্রথমে তো আমার ভাই অমৃতকে মেরেছে, তারপর রণবীরকে, আর এখন তো না, আমি এরকম কিচ্ছু করিনি। ইওর অনার, রাজমাতা দেবী হলেন আসল হত্যাকারী। ইনি এই পুরো ষড়যন্ত্রটা করেছেন। ইনি আসলে বেচারা বুলওয়াকে এই হত্যার অভিযোগে ফাঁসিয়েছেন। বলুন রাজমাতা দেবী, আপনি করেছেন কি না? না, আমি এরকম কিচ্ছু করিনি। রাজমাতা, রানীমা, রাজমাতা। যদি এই ব্যথা আমার প্রাণটা নিয়ে নিত, কমপক্ষে একটা মায়ের উপর ছেলেকে মারার বদনাম তো হতো না। আমি মারবো অভিমন্যুকে? আপনি এই কথাটা মনেও আনবেন না রাজমাতা। এটা কারোর গভীর ষড়যন্ত্র। কেউ আপনার বংশের উপর আঘাত হানতে চাইছে, ফাঁসাতে চাইছে আপনাকে। কিন্তু কে? বুলুয়া, কাজরি? কিন্তু ওরা দুজন তো পুলিশের হেফাজতে আছে। তাহলে এরকম কি যে এই রাজবাড়ির উত্তরাধিকারীর শত্রু? যেই হোক, বেশি দিন বাঁচতে পারবে না। আর কোনো কিছু ঘটে যাওয়ার আগেই আমি এই গল্পটাকে এখানেই শেষ করে দিতে চাই। এই জন্যই আমি রাজবিনী বাবুকে আজ রাতেই আসতে বলেছি হুইল নিয়ে। এখন আমি কুমার সাহেবের শেষ ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। সমস্ত সম্পত্তি না গিরিজা দেবী ট্রাস্টের নামে হবে, না আমাদের। এখন আমি ওটা বুলুয়ার নামে করব। এ আপনি কি বলছেন রাজমাতা?
হ্যাঁ মহিপাল বাবু, হ্যাঁ অভিমন্যুই ঠিক ছিল। কাজরিয়ার বুলার সঙ্গে অন্যায় হয়েছে, খুব বড় অন্যায়। এটা আমার আর আপনার থেকে ভালো আর কেউ জানে না। এসব আমাদের পাপেরই শাস্তি পাচ্ছি আমরা। যদি যদি আমরা ইতিহাস বদলাতে পারতাম, যদি সবকিছু ঠিক হয়ে যেত। কেডি কুমারের মৃত্যুর পর এবার বুলুয়ার ওপর থেকে সন্দেহ সরে যাবে। জজ সাহেব মনে করবেন এতে অন্য কারোর হাত আছে। বুলবার মাথা থেকে সন্দেহটা তখনই চলে যাবে যখন আসল খেলাড়িকে পাওয়া যাবে। এই কেসটাও এই দাবা খেলাটার মতো হয়ে গিয়েছে। দাবা খেলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গুটি এই রানী, আর যতক্ষণ রানী আছে ততক্ষণ রাজাকে খাওয়া খুবই কঠিন। কেউ কেউ আছো? কি হয়েছে রাজমাতা? আপনি ঠিক আছেন তো? ওই ওই ভেতরে ভেতরে জানোয়ার দানু। গিয়ে দেখি। চলো দেখে আসি। চলো। ভেতরে তো কেউ নেই। মহিপাল বাবু কোথায়? যাও ওনাকে সাবধান করো তাড়াতাড়ি। জো হুকুম রাজমাতা। মহিপাল বাবু, মহিপাল বাবু। শম্ভু, কি হয়েছে? প্রাসাদে রাক্ষস ঢুকেছে। কি? রাজমাতা ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু মহিপাল বাবু, আমি জানি না আমার ঘরে এই পোশাক কোত্থেকে এলো। এটা আমার নয়। কেন মহিপাল বাবু? তাহলে কেন? যখন রাজমাতা দেবীর উপর হামলা হয়েছিল আপনি ওখানে উপস্থিত ছিলেন। যখন কুমার সাহেবকে হত্যা করা হয় তখনও আপনি ওখানে উপস্থিত ছিলেন। কেন? কিন্তু আমি কাউকে মারিনি। কুমার সাহেব আর রাজবাড়ির পুরনো বিশ্বস্ত লোক। আমার বাপ ঠাকুরদা সেবা করেছে এই বংশের। কেন আমি আমার অন্নদাতাকে কেন মারবো? হ্যাঁ, আপনি কুমার সাহেবের পুরনো বিশ্বস্ত লোক। এই কারণেই তো কজরি আর বুলওয়ার সব থেকে কঠিন বিরোধী আপনি। আপনি কজরিকে ডাইনি আর বুলবাকে রাক্ষস প্রমাণ করার পুরোপুরি প্রয়াস করলেন। কোথাও এই বিশ্বাসের কারণে বুলবাকে ফাঁসানোর জন্য আপনি এই সমস্ত কিছু করেছিলেন, আর এই বিশ্বস্ততার কারণেই আপনার কুমার সাহেবের প্রাণ গেছে হয়তো। আপনি ঠিকই বলছেন উকিল সাহেব। কাজরিকে ফাঁসানোর পেছনে আমার আর রাজমাতারই হাত ছিল। আজ থেকে ২৬ বছর আগে বল্লভগড়ে যে খুন ভাঙা পুলের ঘটনার জন্য হয়েছিল, আমরা সেটার ফায়দা উঠিয়ে কাজরিকে ডাইনি বানিয়ে ওর ঘরে জাদুটোনার সামগ্রী ফেলে দিয়ে কাজরিকে ফাঁসিয়েছিলাম।
মহিপাল বাবু, দয়া করে আদালতকে বলুন যে এই সমস্ত আপনি কেন করেছেন। কারণ কুমার সাহেব কাজরির প্রেমে অন্ধ হয়ে গেছিলেন, নিজের কুল আর বংশমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন একটা যাযাবরনির জন্য, যেটা রাজমাতা মানতে পারছিলেন না। এমনকি আমি আপনার এই সত্যিতে কজরি দেবীর হারিয়ে যাওয়া বছরগুলো তো ফিরে আসতে পারে না, কিন্তু আপনি সত্যি কথা বললে কজরির ছেলে বুলবার প্রাণ বেঁচে যেতে পারে ও ন্যায় বিচার পেতে পারে। বলুন মহিপাল বাবু, সত্যি কথাটা বলুন। কিন্তু আমি কাউকে মারিনি উকিল সাহেব। তো তাহলে এই জন্তুটার ছাল আপনার ঘরে কি করে চলে আসলো মহিপাল বাবু? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। জানতো যে কোনো ঘরের দিব্যি খেয়ে বলতে পারি আমি কাউকে মারিনি, কাউকে মারিনি জজ সাহেব, কাউকে মারিনি। মহিপাল বাবু, আমি চাইছি যে আপনি ছোট্ট একটা আমার কাজ করুন। এই নিন এটা, আর আমি চাই যে আপনি এখানে লিখুন যে আমি হত্যাকারী নই। লিখুন। ব্যাস, এটুকুই যথেষ্ট। কেডি বাবু, কি চিন্তায় পড়লেন? চলুন, এটা মেনে নিচ্ছি মহিপাল বাবু যে হত্যাটা আপনি করেননি। আমি জানতে চাইব যে আপনার কার ওপর সন্দেহ, কি মনে হয় আপনার? কে শেষবারের জন্য কে এসেছিল আপনার ঘরে আপনার সঙ্গে দেখা করতে? এসেছিল তো একজনই লোক, বুলবার কেসের ব্যাপারে আমাকে বলতে, আর সে ছিল ইন্সপেক্টর ফতেহ সিং। এটা কি সম্ভব নয় যে ফতেহ সিং জি এই ছালটা আপনার ঘরে রেখে দিয়ে আসেন? এটা কি সম্ভব? আসুন ফতেহ সিং বাবু, কাঠগড়ায় আসুন। হুজুর, এই মহিপাল মিথ্যে বলছে। আমি সব কিছুই করিনি। আমি বরং এই রাজমাতার ওপর হামলাও করেছিল। রিওনার এই কেসটায় মরে যাওয়া ব্যক্তিদের ছবিগুলো দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে ঠিক কি প্রকারে তাদের গলার ওপর আঁচড়ের দাগ করা হয়েছে। এটা শুধুমাত্র একজন বাঁ হাত ব্যবহারকারী ব্যক্তি করতে পারেন। আর এই কেসের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তি এডিসি মহিপাল বাবু সমেত রাইট হ্যান্ডেড, তার মানে ডান হাত তারা ব্যবহার করেন। কিন্তু আপনি ফতেহ সিং বাবু কোন হাত দিয়ে কাজ করেন আপনি? হ্যাঁ, আমি ডান হাতই ব্যবহার করি। পাক্কা? চলুন তাহলে এই প্যাডটার ওপর আপনি আপনার নামটা লিখে ফেলুন। কি হলো, নামটা মনে পড়ছে না? আপনার নামটা কি? ফতেহ সিং। ইওর অনার। ছি 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 ফতেহ সিং বাবু, খুব খারাপ হাতের লেখা আপনার। ফতেহ সিং বাবু, সত্যি হয়তো আপনার হাতের লেখা খুবই খারাপ, আর নয়তো মিথ্যা কথা বলছেন আপনি, আর নয়তো মিথ্যা কথা বলছেন আপনি। কারণ আদালতকে এটা প্রমাণ করানোর জন্য আপনি ডান হাত দিয়ে আপনার নামটা তো লিখে ফেললেন, কিন্তু যখন রিফ্লেক্স অ্যাকশনের সময় আসলো, স্বাভাবিক প্রতিবর্তক ক্রিয়া, তখন আপনি আপনার বাঁ হাতটাই ব্যবহার করলেন, যেটার এটা মানে দাঁড়ায় যে আপনি বাঁ হাতই ব্যবহার করে থাকেন, আপনি একজন লেফট হ্যান্ডেড। দেখুন, আপনি একজন অফিসারের ওপর দোষারোপ করছেন।
আমি লেফটি মানে এটা নয় যে আমি হত্যাকারী। তো তাহলে আপনি একজন অফিসার হয়ে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন যে আপনি ডান হাতে কাজ করে থাকেন? কেন এই মিথ্যা কথা বললেন আপনি? হুজুর, ও আমি একটু ভয় পেয়েছিলাম। তো ভয় পেয়ে যাওয়া তো স্বাভাবিকই, কারণ আপনি সেই বল্লভগড়ের সেই রাক্ষসটা, আর তাই ধরা পড়ে গেছেন, তো ভয় আপনি পাবেন। এই প্রমাণ আছে আপনার কাছে? নাকি কেউ দেখেছে আমাকে ওখানে মারতে? বলুন। দাঁড়ান কেডি পাঠক বাবু, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একজন সরকারি অফিসারের উপর অভিযোগ আনা একদম ঠিক নয়। কথাটা বোঝা গেল? ইয়েস কেডি, তোমার কাছে কোনো সাক্ষী আছে? আমার কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, যেই কারণে আমরা সবাই এখানে এই আদালতে উপস্থিত রয়েছি। বুলবা, বুলবা, তোমার উপর যে গুলি চালিয়েছিল, তুমি ওকে দেখেছিলে না? কে চালিয়েছিল তোমার উপর গুলি? বুলবা, তোমার উপর গুলি কে চালিয়েছিল? ইয়নার, প্রত্যক্ষদর্শী সাক্ষীর এটা বক্তব্য যে ওর ওপর ফতেহ সিং বাবু গুলি চালিয়েছিলেন। ফতেহ সিং বাবু। কিন্তু এ তো কাউকে দেখেইনি। এটা আপনার ভুল ধারণা ফতেহ সিং বাবু। আপনি যখন জঙ্গলে লুকিয়েছিলেন তখন বুলওয়া আপনাকে গুলি চালাতে দেখেছিল। এ মিথ্যে কথা বলছে, আমি ওই জঙ্গলে ছিলামই না। বুলওয়া আপনাকে খুব স্পষ্টভাবে জঙ্গলে দেখেছিল। আপনি রণবীর সিং এর বন্দুকটা চুরি করেন, ওর ওপর গুলি চালান, আপনি রণবীরকে হত্যা করেছেন। দেখুন উকিল বাবু, আপনি কিন্তু যা খুশি বলে যাচ্ছেন, যখন আমি বলছি যে এই আমাকে দেখেইনি ওখানে। ও ওখানে আপনাকে দেখেছে, আপনি জঙ্গলে ছিলেন। হুজুর এই লোকটা মিথ্যে বলছে, যখন আমি জঙ্গলে ছিলামই না। আর এসব আমি কেন করব হুজুর? কুমার সিং বাবুর 70 কোটি টাকার সম্পত্তি কোনো ভাগিদারের কাছে না গিয়ে গিরিজা দেবী ট্রাস্টের কাছে যাবে এই কারণে। কিন্তু হুজুর, এনার ওই ট্রাস্টের সঙ্গে কিসের সম্পর্ক? পুলিশ উইডো ফান্ড একটা, ইওর অনার, যেটার কর্ণধার ফতেহ সিং বাবু, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু ওই ট্রাস্ট তো রামচরণ বাবুর। হ্যাঁ, রামচরণ বাবুর এটাই বক্তব্য যে আপনি রামচরণ বাবুর সঙ্গে জোট বেঁধে এই ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন, যাতে ওই 70 কোটি সম্পত্তিটাকে নিয়ে আপনারা দুজন বেপাত্তা হয়ে যান এখান থেকে। কি এটা কি ঠিক কি না? কিন্তু এটা আপনাকে কি বললো? আরে রামচরণ বাবু পুলিশকে বয়ান দিয়েছে, এটা আপনাদের টিমকে এই বয়ানটা দিয়েছে, আর আপনি জানেন না। হ্যাঁ, কিন্তু এই আইডিয়াটা আমার ছিল না, সমস্ত প্ল্যানটা ওনার ছিল। হ্যাঁ, প্ল্যানটা ওনার ছিল, কিন্তু এই গোটা বিষয়টা আপনিও তো শামিল ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। হত্যাটা আপনি করেছেন কিনা? ওনার কথা মতোই হয়তো করেছেন কিনা? হ্যাঁ করেছি। আর ওই গুলিটা খেয়েছিলেন কিনা আপনি? গুলি মানে ওই যে গুলিটা আমি আপনাকে খাইয়েছি সেটা আপনি গিলে ফেলেছেন। আর বাস্তবে রামচরণ বাবু এরকম কোনো বয়ান দেননি। এই নিন, আরো একটা এই গুলি খেয়ে নিন, মুখের স্বাদটা একটু পাল্টে যাবে। নিন। আর মুখের স্বাদটা একটু বদলে নেওয়ার পর আপনি একটু বাকি গল্পটা মহামান্য আদালতকে শোনান। কুমার অভিমন্যু সিং নিজের কোটি টাকা সম্পত্তি গিরিজা দেবী ট্রাস্টে দিতে চেয়েছিলেন। যখন ব্যাপারটা জানতে পারলাম, তো আমি আর রামচরণ সিং মিলে প্ল্যান করলাম যে যখনই আমরা এই সম্পত্তি পাবো
আমরা পালিয়ে যাব। কিন্তু জানি না কি হলো, কুমার নিজের ভাবনা বদলে দিল। তখন উনি নিজের সম্পত্তি অমৃতকে দেবার পরিকল্পনা করতে লাগলেন। তখন আমি ভাবলাম যে ওই পুরনো সাপের সুযোগটা নেই। কজরি আর বুলুয়া, আমি একটা নকল জানোয়ারের পোশাক বানালাম আর অমৃতকে মেরে দিলাম। আর তার দোষারোপ বুলুয়ার ওপর দিয়ে দিলাম। কিন্তু হুজুর, তারপর এই কেডি পাঠকই বলুয়াকে জামিন করালো, আর এদিকে রণবীরকে উত্তরাধিকারী করতে চাওয়া হলো। আমি ওই পুরনো পন্থা আবার নিলাম আর রণবীরকে মেরে দিলাম। রণবীরের বন্দুকটা নিয়ে আমি বলুয়াকে আহত করলাম। এরপর আমার মনে হলো যে সমস্ত সম্পত্তি ট্রাস্টের হাতে চলে যাবে। কিন্তু আবার আমাকে উকিল রাজওয়ানি বলল যে দলিল বুলুয়ার নামে করে দেবার প্রস্তুতি চলছে। তো ব্যাস, আমি ওই রাতে সবার আগে কুমারকে মেরে ফেললাম। আর খুব সতর্কভাবে আমি কুমারের নখ থেকে নিজের চুল বার করে রাজমাতার চুল ওখানে রেখে দিই। কিন্তু যখন রাজমাতা ওটাই নিশ্চিত করলেন যে যেটা কুমার করেছিল, তো আমি ওনাকে মারবার অসফল চেষ্টা করি। আর তার আগে আমি একটা দানবের পোশাক মহিপাল বাবুর ঘরে লুকিয়ে রাখি। যাতে যদি বুলুয়া বেঁচেও যায় তো সন্দেহটা ওর ওপর যায়, আমার উপর নয়। আপনার রাইট হ্যান্ডেড না হওয়ার কারণে আপনার প্ল্যান রং হয়ে গেল ফতেহ সিংজি। এইটুকু তো আপনার ভাবা উচিত ছিল যে যেই উর্দিটা আপনাকে মানুষজনকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, সেই উর্দি পরেই আপনি তাদেরই প্রাণ নিয়েছেন। আম জনতা এখন কার উপর বিশ্বাস রাখবে? প্রতিপক্ষ এখানেই থামছে, ইওর অনার। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত ইন্সপেক্টর ফতেহ সিংকে অমৃত সিং, রণবীর সিং আর কুমার অভিমন্যু প্রতাপ সিংকে খুনের অভিযোগে অপরাধী মনে করে এক্ষুনি হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। আর তার সাথেই কাজরি দেবীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেবার অপরাধে মহিপাল সিং আর রাজমাতা সিদ্ধি দেবীকেও হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। এই আদালত কাজরির ওপর সহানুভূতি রেখে ওনাকে বড় ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিচ্ছে, আর ওকে আর ওর ছেলে বুলুয়াকে সব অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
কেস ইজ ক্লোজড। কেডি বাবু, এবার আমি বুঝতে পারলাম। ধ্যাৎ তেরিকে, আপনার নামের ফুল ফর্ম জানার সুযোগটা আমার হাত থেকে বেরিয়ে গেল। চিন্তার কোনো কারণ নেই শেখাবত বাবু, এই সুযোগটা অনেকের হাত থেকেই বেরিয়ে গিয়েছে এর আগেও। ঠিক আছে, কেডি নাই বা হলো, কেটারই ফুল ফর্মটা বলে দিন। অনলি কে? কোনো বিদ্বান ব্যক্তি এটা বলেছিলেন শেখাবত বাবু, যে অসম্পূর্ণ জ্ঞান অজ্ঞতার থেকেও বেশি বিপজ্জনক হয়ে থাকে। হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স। আবার কখনো থ্যাংক ইউ। এটা সত্যি যে মায়ের ভালোবাসা থেকে বড় এ পৃথিবীতে আর কিচ্ছু নেই।